দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ মিটার উচ্চতায় যেখানে অক্সিজেনের স্বল্পতাই বড় চ্যালেঞ্জ, সেখানেই ৩টি ভারী লোহার বল নিয়ে অবিশ্বাস্য এক কসরত দেখিয়েছেন স্লোভাক মিলান রসকপভ। সুইজারল্যান্ডের আল্পস পর্বতে এই প্রচেষ্টায় গড়েছেন অনানুষ্ঠানিক নতুন রেকর্ড। সঠিক প্রস্তুতি, দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রকৃতির কঠিন চ্যালেঞ্জও জয় করা সম্ভব। সুইজারল্যান্ডের জারমাট এলাকার ক্লেইন ম্যাটারহর্ন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮৩ মিটার বা ১২,৭৪০ ফুট উঁচুতে অবস্থিত ইউরোপের অন্যতম উচ্চ পর্যটন কেন্দ্র। সেখানেই পৌঁছে ব্যাগ থেকে বের করেন ৩টি কঠিন লোহার বল। প্রতিটির ওজন ৫ কেজি, মোট ১৫ কেজি। প্রস্তুতি শেষে শুরু হয় কঠিন চ্যালেঞ্জ। অক্সিজেনের স্বল্পতার মধ্যেও টানা ৩৫.28 সেকেন্ড ধরে ৩টি লোহার বল জাগলিং করেন মিলান রসকপভ। অক্সিজেনের স্বল্পতার মধ্যেও টানা ৩৫.28 সেকেন্ড ধরে ৩টি লোহার বল জাগলিং করেন মিলান রসকপভ। সময় শেষ হতেই বল মাটিতে পড়ে যায়, কিন্তু ততক্ষণে উপস্থিত পর্যটকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এটি অসাধারণ অনুভূতি। এই উচ্চতাই ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভারী বল নিয়ে জাগলিং করা সম্ভব হবে কিনা তা জানতাম না। পৃথিবীতে প্রথম ব্যক্তি হিসেবে আমি এটি করতে পেরেছি। আমি খুবই আনন্দিত। এর আগেও একই ধরনের প্রচেষ্টায় তিনি ৩০ সেকেন্ড জাগলিং করেছিলেন, তবে এবার সেই সময় আরও বাড়িয়ে নতুন মাইল ফলক স্পর্শ করেছেন। স্বাভাবিক উচ্চতায় ২০১৬ সালে ১৫ কেজি ওজনের বল নিয়ে ১ মিনিট ৩৫.৮৮ সেকেন্ড জাগলিং করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মিলান। সমুদ্রপৃষ্ঠের তুলনায় এত উঁচুতে অক্সিজেন কম থাকায় শ্বাস নেওয়া এবং ভারী শারীরিক পরিশ্রম অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তাই এই সাফল্য শুধু শক্তির নয়, সহনশীলতা, সমন্বয় ও মানসিক দৃঢ়তারও এক অনন্য উদাহরণ। প্রথমবার যখন এখানে এসেছিলাম তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম এই উচ্চতায় একদিন জাগলিং করার চেষ্টা করব। সেই স্বপ্ন পূরণ করতে প্রায় ৮ বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি। তবে এই কৃতিত্বকে আনুষ্ঠানিক বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পেতে এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের যাচাই বাছাই ও অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে। সুইস আল্পসের তুষার ঢাকা চূড়ায় মিলান রসকপভের এই ব্যতিক্রমী জাগলিং দেখিয়ে দিল সঠিক প্রস্তুতি, দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর কঠিন চ্যালেঞ্জও জয় করা সম্ভব। কৃষিতে নতুন সম্ভাবনা, প্লাজমা টেকনোলজি। বীজের অঙ্কুরোদ্গম ও ফলন বৃদ্ধি, খাদ্যের পুষ্টিমান, বীজের অঙ্কুরোদ্গম ও উৎপাদন বাড়ানো সহ শস্যের গুণগত মান ও খাদ্যে পুষ্টিগুণ বাড়াতে সহায়তা করবে প্লাজমা টেকনোলজি। সাধারণ চোখে পদার্থ ৩টি অবস্থায় বিরাজ করে: কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয় অবস্থায়। তবে বিজ্ঞানের দৃষ্টিতে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। এই অবস্থায় বস্তুতে সমপরিমাণ ধনাত্মক চার্জযুক্ত আয়ন ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার মাধ্যমে পদার্থের এই চতুর্থ অবস্থা প্লাজমা ব্যবহার করে বৈপ্লবিক উদ্ভাবন করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট গবেষকরা জানান, কৃষিক্ষেত্রে প্লাজমা টেকনোলজি ব্যবহার করে ধান, গম, আলু, বেগুন ও পালং শাক জাতীয় শস্যের বীজ ট্রিটমেন্ট ও প্লাজমায় সক্রিয় পানি প্রয়োগের মাধ্যমে বীজের অঙ্কুরোদ্গম হার, ফসলের উৎপাদন হার বৃদ্ধি, উৎপাদন সময় হ্রাস এবং রোগবালাই দমন করা যাবে। কৃষকরা যে পদ্ধতিতে চাষাবাদ করে যে পরিমাণ তারা উৎপাদন করছে, আমরা আমাদের এই টেকনোলজি ব্যবহার করে তার থেকে বেশি একই জমিতে একই এনভায়রনমেন্টে তার থেকে বেশি উৎপাদন পাচ্ছি এই টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে। আর একটা মজার বিষয় হলো, এখানে যে নিউট্রিশনাল যে স্ট্যাটাসগুলো আমরা বলছি, যে অর্থাৎ পুষ্টিগুণ, সে খাবারের যে পুষ্টিগুণটাও এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কৃষিখাতে ব্যবহারযোগ্য এই প্লাজমা টেকনোলজি প্রয়োগ পদ্ধতিও উদ্ভাবন করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ তালুকদার। ফিল্ড লেভেলে নিজেই দেখেছি যে উৎপাদন 20 to 25%, 20 থেকে 25% উৎপাদন বাড়ে আর কি, এবং হারভেস্টিং টাইমও কমে এবং নিউট্রিশনও বাড়ে। প্লাজমা টেকনোলজির মাধ্যমে উৎপাদিত খাদ্য মানুষ খেলে এই অপুষ্টিজনিত রোগ থেকে রেহাই পেতে পারে। গবেষকদের দাবি, এই প্রযুক্তি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুষ্টি ঘাটতি ও লুকানো ক্ষুধা মোকাবেলায় বৈপ্লবিক সমাধান হয়ে উঠতে পারে। হাজারো মানুষের হাতে জ্বলছে মশাল, চারদিকে আগুনের শিখা আর উৎসবের আমেজ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের লিয়াংশান স্বায়ত্তশাসিত অঞ্চলে চলছে ঐতিহ্যবাহী টর্চ ফেস্টিভ্যাল বা মশাল উৎসব। জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই আয়োজনে স্থানীয়দের পাশাপাশি অংশ নিচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক। এই উৎসবের অন্যতম আকর্ষণ বিশাল বনফায়ার ঘিরে গান ও নাচ। টেরেস আকৃতির ধান ক্ষেতের মাঝেও চলছে ঐতিহ্যবাহী পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাকে সম্প্রদায়ের মানুষ গান গেয়ে ও নেচে উদযাপন করছেন তাদের প্রাচীন অগ্নি সংস্কৃতি। হাজারো মানুষের সঙ্গে বড় আয়োজনের এই মশাল উৎসবে অংশ নিয়ে দারুণ পরিবেশ উপভোগ করেছি। সম্প্রদায়ের মানুষের আন্তরিকতাতেও মুগ্ধ হয়েছে। তবে শুধু গান আর নাচ নয়, দিনের আলোয় উৎসবে রয়েছে ঘোড়দৌড় ও কুস্তির মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতাও। এসব আয়োজন দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষ ও পর্যটকরা। এবারের উৎসবে লিয়াংশান অঞ্চলে 17টি কাউন্টি ও শহর অংশ নিয়েছে। আয়োজন করা হয়েছে 98টি সাংস্কৃতিক ও পর্যটন ভিত্তিক অনুষ্ঠান। উৎসবকে ঘিরে পর্যটকদের জন্য রয়েছে সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাজসজ্জা, পোশাক পরার সুযোগ এবং স্থানীয় গ্রাম ঘুরে দেখার আয়োজন। পর্যটকরা কাছ থেকে দেখছেন ঐতিহ্যবাহী সূচিশিল্প। সম্প্রদায়ের সংস্কৃতির আসল রূপ কাছ থেকে দেখার সুযোগটি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। ঐতিহ্যবাহী সাজ পোশাক ও স্থানীয় গ্রাম ঘুরে সংস্কৃতির সৌন্দর্য উপভোগ করেছি। গ্রীষ্মে লিয়াংশানের গড় তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। শীতল আবহাওয়া আর বর্ণিল সাংস্কৃতিক আয়োজন দুয়ে মিলে উৎসবটি হয়ে উঠেছে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই টর্চ ফেস্টিভ্যাল বা মশাল উৎসব শুরু হয়েছে 19 জুলাই, চলবে আগস্টের মাঝামাঝি পর্যন্ত। রাতের আকাশে আতশবাজি, হাতে হাতে জ্বলন্ত মশাল আর আগুন ঘিরে হাজারো মানুষের নাচ গান। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক পর্যটনের এই মিলনেই প্রাণ ফিরে পেয়েছে চীনের লিয়াংশান। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 15 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।